গ্রামের এক প্রান্তে বাঁশঝাড়ের ছায়ায় একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এক বৃদ্ধা। তার নাম ছিল মনোয়ারা বেগম, কিন্তু গ্রামের সবাই তাকে ডাকত নোলক বুড়ি বলে। নোলক বুড়ির বয়স হয়েছিল প্রায় ৮০ ছুঁই ছুঁই। তার স্বামী অনেক বছর আগে মারা গেছেন। ছেলে মেয়ে বলতে কেউ নেই, একা থাকেন, নিজের হাতেই সব কিছু করেন। নোলক বুড়ির রামের পেছনে একটা রহস্য ছিল। তিনি সব সময় তার নাকে একটা রূপার নোলক পরে থাকতেন। নোলকটা ছিল তার শাশুড়ির দেওয়া, বহু পুরনো। নোলকটা তার এত প্রিয় ছিল যে গোসল করার সময় ছাড়া তিনি সেটা কখনো খুলতেন না। গ্রামের লোকজন বলাবলি করত নোলকটা নাকি তার সৌভাগ্যের প্রতীক। নোলক বুড়ি গ্রামের শিশুদের কাছে খুব প্রিয় ছিলেন। তিনি তাদের গল্প শোনাতেন, নিজের হাতে পিঠা বানিয়ে খাওয়াতেন। বুড়ির গল্প বলার ধরন ছিল চমৎকার। তার মুখে রূপকথার গল্পগুলো যেন জীবন্ত হয়ে উঠত। একদিন সকালে গ্রামের সবাই যে যার কাজে ব্যস্ত, তখন নোলক বুড়ির কান ফাটানো চিৎকারে পুরো গ্রাম থমকে গেল। গ্রামের মানুষজন ছুটে এলো বুড়ির কুঁড়ে ঘরের দিকে। সবাই দেখল নোলক বুড়ি উঠোনে বসে হাউমাউ করে কাঁদছেন। বুড়ি কাঁদতে কাঁদতে বললেন, আমার নোলক, আমার নোলক, আমার নোলকটা নেই। গ্রামের মাতব্বর করিম চাচা বুড়ির পাশে এসে বসলেন। কি হয়েছে নোলক বুড়ি, কখন চুরি হলো? বুড়ি চোখের জল মুছতে মুছতে বললেন, রাতে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার নোলকটা নেই। আমার কানের পাশ থেকে কেউ খুলে নিয়ে গেছে, আমি কিছুই টের পাইনি। গ্রামের মানুষজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। শুকতারা গ্রামে কখনো চুরি ডাকাতি হয় না। সবাই সবার প্রতিবেশী, সবাই সবাইকে চেনে। এমন ঘটনা গ্রামের ইতিহাসে এই প্রথম। কিছু মানুষজন বুড়ির ঘর তল্লাশি করল, কিন্তু নোলকের কোনো চিহ্ন পেল না। সবাই ভাবল নিশ্চয়ই কোনো বাইরের লোক এসে এই কাজ করেছে। নোলক চুরির পর গ্রামের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো। কেউ কেউ বলাবলি করতে লাগলো, নিশ্চয়ই গ্রামেরই কোনো লোক এই কাজ করেছে। গ্রামের কিছু লোক ফিসফিস করে বলতে লাগলো, নুরুল আলীর ছেলে মফিজকে ইদানিং খুব টাকা পয়সা খরচ করতে দেখা যাচ্ছে। ওর বাবা তো গরিব কৃষক, এত টাকাও কোথায় পায়? মফিজ ছিল গ্রামের এক তরুণ। সে কাজ করত শহরের এক দোকানে, মাঝে মাঝে গ্রামে আসতো। তার স্বভাবটা একটু বেপরোয়া ছিল, তাই অনেকেই তাকে পছন্দ করত না। মফিজের নামে গুজব শুনে করিম চাচা মফিজকে ডেকে পাঠালেন। মফিজ, তোর নামে কিছু কথা শোনা যাচ্ছে। নোলক বুড়ির নোলক চুরির সাথে তোর কোনো সম্পর্ক আছে? মফিজ উত্তেজিত হয়ে বলল, না চাচা, আমি এমন কাজ কেন করব? আমি তো শহরে ছিলাম, আমি নির্দোষ। কিন্তু গ্রামের লোকজন তার কথা বিশ্বাস করল না। মফিজের প্রতি সবার সন্দেহ বাড়তে লাগলো। মফিজও খুব মন খারাপ করল, কারণ সে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে সবাই সন্দেহ করছিল। এক সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে জটলা। সেখানে অনেকেই মফিজকে নিয়ে নেতিবাচক কথা বলছে। হঠাৎ রহমত চাচা বললেন, তবে কি সেদিন রাতের ঘোড়াটা? তার কথা শেষ না হতেই গ্রামের স্কুলের শিক্ষক হরিপদ বাবু বললেন, ঘোড়া? কিসের ঘোড়া রহমত ভাই? রহমত চাচা বললেন, গত সপ্তাহে এক রাতে আমি মাঠ থেকে ফিরছিলাম, তখন দেখলাম বুড়ির কুঁড়ে ঘরের পেছন দিয়ে একটা ঘোড়া দ্রুত গতিতে চলে গেল। মনে হলো ঘোড়াটা যেন কিছু একটা বয়ে নিয়ে যাচ্ছে। সবাই রহমত চাচার কথা শুনে অবাক। গ্রামের মধ্যে ঘোড়া? কে বা কারা রাতের বেলা ঘোড়া নিয়ে আসে? নোলক চুরির কয়েকদিন পর গ্রামে এক অকাল বৃষ্টি হলো। টানা 3 দিন বৃষ্টি হওয়ায় গ্রামের রাস্তাঘাট কাদায় ভরে গেল। নোলক বুড়ির কুঁড়ে ঘরের পেছনের জঙ্গলটা আরও ঘন হয়ে উঠল। একদিন বিকেলে নোলক বুড়ি তার কুঁড়ে ঘরের পেছনের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। জঙ্গলের ভেতরের দিকে গিয়ে নোলক বুড়ি হঠাৎ থমকে দাঁড়ালেন। তিনি দেখতে পেলেন ভেজা মাটির উপর কিছু পায়ের ছাপ। পায়ের ছাপগুলো অশ্বের ছাপ, আর সেগুলো জঙ্গলের আরও গভীরে চলে গেছে।
বুড়ির মনে সন্দেহ হলো, এই জঙ্গলে কেউ তেমন আসে না, আর ঘোড়া? তার রহমত চাচার কথা মনে পড়ল। তিনি পায়ের ছাপগুলো অনুসরণ করে আরো গভীরে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটা ছোট গুহার সামনে পৌঁছলেন। গুহাটা খুব ছোট, বাইরে থেকে তেমন চোখে পড়ে না। গুহার মুখে কিছু নতুন মাটি ফেলা আছে, যা বৃষ্টির জলে কিছুটা ধুয়ে গেছে। বুড়ি সাবধানে গুহার ভেতরে ঢুকলেন। গুহার ভেতরে ছিল অন্ধকার আর স্যাঁতসেঁতে। বুড়িটা লাঠি দিয়ে গুহার ভেতরে খোঁজাখুঁজি করতে লাগলেন। হঠাৎ তার লাঠির ডগায় কিছু একটা শক্ত বস্তুতে আঘাত লাগলো। বুড়ি হাত দিয়ে মাটি সরাতেই তার চোখ কপালে উঠল। মাটির নিচে লুকানো ছিল একটা ছোট কাঠের সিন্দুক। বুড়ি সিন্দুকটা বের করে আনলেন। সিন্দুকটা ছিল বেশ পুরনো, তার উপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল। বুড়ি সিন্দুকটা খুললেন। ভেতরে ছিল কিছু পুরনো মুদ্রা আর তার নিজের নোলক। নোলক বুড়ি স্তম্ভিত। তার নোলক এখানে কি করছে? আর এই মুদ্রাগুলোই বাকি। তিনি সিন্দুকটা নিয়ে দ্রুত গ্রামের দিকে ফিরলেন। করিম চাচার কাছে সব খুলে বললেন। করিম চাচা সিন্দুকটা দেখে অবাক হলেন। তিনি বললেন, এই মুদ্রাগুলো খুব পুরনো, এগুলো নিশ্চয়ই প্রত্নতাত্ত্বিক জিনিস। এরপর বুড়ি হর্ষের খুরের ছাপের কথা বললেন। করিম চাচা আর কয়েকজন গ্রামবাসী বুড়ির সাথে আবার জঙ্গলে গেলেন। তারা পায়ের ছাপ অনুসরণ করে গুহা পর্যন্ত গেলেন। গুহার মুখে তারা আরও কিছু অশ্বের খুরের ছাপ দেখতে পেলেন। করিম চাচা বললেন, রহমত ভাই ঠিকই বলেছিলেন, ঘোড়াটা নিশ্চয়ই এই পথেই এসেছিল। তারা সিন্দুকের ভেতরের মুদ্রাগুলো পরীক্ষা করে দেখতে পেলেন সেগুলো খুবই প্রাচীন এবং মূল্যবান। গ্রামের হরিপদ বাবু, যিনি ইতিহাসের ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন, তিনি বললেন, এই মুদ্রাগুলো হয়তো কোনো প্রাচীন ধনসম্পত্তির অংশ, আর এই সিন্দুকের চিহ্নগুলো বেশ প্রাচীন। সবাই যখন জল্পনা কল্পনা করছে, তখন গ্রামের এক বৃদ্ধ নাম মনসুর আলী, যিনি সাধারণত কম কথা বলেন, হঠাৎ বলে উঠলেন, এই সিন্দুকটা আমার পরিচিত মনে হচ্ছে। মনসুর আলী ছিলেন গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা। মনসুর আলী বললেন, আমার বাবা একবার এই ধরনের একটা সিন্দুকের কথা বলেছিল। এটা নাকি আমাদের গ্রামের পাশে যে পুরনো জমিদার বাড়ি আছে তাদের সিন্দুক। গ্রামের পাশেই ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। বহু বছর আগে জমিদাররা গ্রাম ছেড়ে চলে গেছেন। জমিদার বাড়ির ধ্বংসাবশেষগুলো এখন জঙ্গল দিয়ে ঢাকা। মনসুর আলী জানালেন, তার বাবার মুখে তিনি শুনেছেন জমিদারদের এক গুপ্তধন ছিল, যা তারা একসময় লুকিয়ে রেখেছিল। কিন্তু সেই গুপ্তধনের সন্ধান কেউ জানত না। সবাই তখন আসল চোরের সন্ধানে মনোযোগ দিল। রহমত চাচা বললেন, খরাতা রাতের অন্ধকারে এসেছিল, আর সেই দিনই নলক বুড়ির নলক চুরি হয়েছিল। গ্রামের তরুণ কৃষক রফিক, তার ছোটবেলার থেকে ঘোড়া পোষার শখ ছিল। তার একটি পুরনো ঘোড়াও ছিল, যা সে মাঝে মধ্যে চড়ত। কিন্তু রফিক কেন এমন করবে? রহমত চাচা বললেন, সেদিন রাতে ঘোড়াটার চালক ছিল বেশ লম্বা আর শক্তিশালী। আমি শুধু একটা ছায়া দেখেছিলাম। গ্রামের আরেক তরুণ মফিজ, যার উপর আগে সবার সন্দেহ ছিল, সেও এবার আসল চোরকে খুঁজে বের করার জন্য তৎপর হলো। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল, তারা জমিদার বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালাবে। হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে। জমিদার বাড়ির ধ্বংসাবশেষে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তেমন কিছু পেল না। তারা যখন হতাশ হয়ে ফিরে আসছিল, তখন মফিজ একটা জিনিস দেখতে পেল। জমিদার বাড়ির প্রধান ফটকের একটি ভাঙা থামের নিচে একটা ছোট গর্ত। গর্তের ভেতরে একটা কাপড়ের টুকরো বেরিয়ে আছে। মফিজ কাপড়টা টানতেই একটা ছোট্ট ডায়েরি বেরিয়ে এলো। ডায়েরিটা ছিল পুরনো, তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। ডায়েরিটা ছিল জমিদার বাড়ির শেষ সদস্যের হাতে লেখা। ডায়েরিতে লেখা ছিল, তাদের গুপ্তধন লুকানো আছে গ্রামের পাশে জঙ্গলের এক ছোট্ট গুহায়। আর সেই গুপ্তধনের সাথে ছিল একটি বিশেষ নোলক, যা তাদের পারিবারিক ঐতিহ্য। ডায়েরিতে আরও লেখা ছিল, জমিদারদের একজন বিশ্বস্ত কর্মচারী নাম আকবর সেই গুপ্তধনের রক্ষক ছিল। আকবরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে এই গুপ্তধন কেউ চুরি করতে না পারে। কিন্তু আকবর লোভী হয়ে ওঠে।
এবং সে নিজেই গুপ্তধনটা নিজের কাছে রেখে দেয়। সে জমিদারদের শেষ চিঠিগুলো লুকিয়ে ফেলে। তাহলে আকবরই কি সেই চোর? কিন্তু আকবর তো অনেক বছর আগে মারা গেছেন। গ্রামের সবাই চিন্তিত। হঠাৎ রহমত চাচা বললেন, আমার মনে পড়ছে গত বছর আকবরের ছেলে ইউসুফ গ্রাম থেকে চলে গিয়েছিল। সে নাকি খুব গরিব ছিল, কিন্তু আজকাল সে নাকি শহরের এক প্রভাবশালী লোকের সাথে ঘোরাঘুরি করছে, আর তার কাছে একটা ঘোড়াও আছে। সবাই ইউসুফকে সন্দেহ করতে শুরু করল। ইউসুফ ছিল আকবরের ছেলে, যে তার বাবার মতোই লোভী ছিল। সে জানত যে তার বাবা জমিদারদের গুপ্তধনটা চুরি করেছিল, কিন্তু কোথায় লুকিয়েছিল তা জানত না। সে গ্রামের আশেপাশে অনেক খুঁজেছিল। একদিন ইউসুফ নোলক বুড়ির নোলকের কথা জানতে পারে। সে জানত জমিদারদের গুপ্তধনের সাথে একটি বিশেষ নোলক ছিল। ইউসুফ ভেবেছিল নোলক বুড়ির নোলকটা হয়তো সেই গুপ্তধনেরই অংশ। তাই সে রাতের অন্ধকারে নোলক বুড়ির কুড়ে ঘরে ঢুকে তার নোলকটা চুরি করে। নোলকটা চুরি করার পর সে সেটা নিয়ে জঙ্গলে সেই গুহায় যায় যেখানে তার বাবা গুপ্তধনটা লুকিয়েছিল। সে ভেবেছিল নোলকটা হয়তো সেই গুপ্তধন খুঁজে বের করার চাবিকাঠি, কিন্তু সে জানত না যে নোলক বুড়ির নোলকটা সেই গুপ্তধনের অংশ ছিল না, বরং তার বাবার চুরি করা গুপ্তধনের সাথে মিলিয়ে গিয়েছিল। ইউসুফ নিজের বাবার চুরির জিনিসপত্রের সাথে নোলকটি রেখে যায় এবং ভেবেছিল কেউ খুঁজে পাবে না। সবাই ইউসুফের কথা শুনে অবাক। গ্রামের মানুষজন পুলিশকে খবর দিল। পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করল। ইউসুফ তার দোষ স্বীকার করল। সে তার বাবার চুরির কথা এবং নোলক চুরির কথাও জানালো। নোলক বুড়ির নোলক ফিরে এলো, কিন্তু এই ঘটনা গ্রামের মানুষকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল। তারা বুঝতে পারল কাউকে আগে থেকে বিচার করা ঠিক নয়। প্রতিটি ঘটনার পেছনেই হয়তো কোনো না কোনো কারণ থাকে। শুকতারা গ্রামে আবার শান্তি ফিরে এলো। নোলক বুড়ি আবার বকুল গাছের নিচে বসে বাচ্চাদের গল্প শোনাতেন।